আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি জুবায়ের হাসান। দৈনিক প্রথম আলো একটা জনমত জরিপ প্রকাশ করেছে। এ নিয়ে সারা দেশব্যাপী একটা তোলপাড় শুরু হয়েছে এবং নানা আলোচনা সমালোচনা বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তো সেই জরিপে বলা হচ্ছে যে ৪৭% মানুষ জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়। অপরদিকে ২৫% মানুষ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়। ১৯% মানুষ খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়। ৬% মানুষ এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলামকে দেখতে চায়। জাতীয় পার্টির জিএম কাদের তাকে দেখতে চায় ০.২% মানুষ এবং ৭% মানুষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়। তো এইখানে আবার একটা ব্রাকেট জুড়ে দিয়েছে, ফুটনোট দিয়েছে প্রথম আলো যে এই ১৭ই নভেম্বর মানবতা বিরোধী অপরাধের কারণে শেখ হাসিনার সাজা হওয়ার পূর্বে এই জনমত জরিপটা করা হয়েছে। মানে এখান থেকে তারা একটু শেখ হাসিনার নামটা আসায় একটা দায় মুক্তির মতো একটা ব্যবস্থা করেছে। তো যাই হোক, এই জরিপে অন্যান্য প্রশ্নও ছিল। যেমন আরেকটি প্রশ্ন ছিল যে কে প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো হবে। তো এখানে জরিপে দেখাচ্ছে যে ৩৭% মানুষ তারেক রহমান তার পক্ষে বলেছে যে তিনি প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো হবে। ডাক্তার শফিকুর রহমান তার পক্ষে দেখিয়েছে ৩২%, বেগম খালেদা জিয়া তার জন্য ২১%, শেখ হাসিনার ৮.৬%, জনাব নাহিদ ইসলাম ০.৭% এবং প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা তিনি যদি কন্টিনিউ করেন বা প্রধানমন্ত্রী হন তাহলে সেখানে দেখাচ্ছে যে ০.৭%। তো আরেকটি প্রশ্ন ছিল সে নির্বাচনে বেশি আসনে কোন দল জিততে পারে। তো এখানে বেশিরভাগ মানুষ বিএনপির পক্ষে মতামত দিয়েছে প্রথম আলোর জরিপ অনুযায়ী। সেখানে বিএনপির পক্ষে ৬৬%, জামাতের পক্ষে ২৬%, আওয়ামী লীগের পক্ষে ৭.২%, এনসিপির পক্ষে ০.৮%, জাতীয় পার্টি জিএম কাদেরের সেখানে ০.১% এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সেখানে ০.১%। আরও একটি প্রশ্ন ছিল যে কোন দল জয়ী হলে দেশের জন্য ভালো হবে, মানে দল হিসাবে ইন্ডিভিজুয়ালি পছন্দের দল কোনটি। তো সেখানে বিএনপির পক্ষে গিয়েছে ৫৭.৫%, জামাতের পক্ষে ৩২%, আওয়ামী লীগের পক্ষে 8%, এনসিপির পক্ষে ০.৯%, জাতীয় পার্টি ০.১% এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ০.১%। তা আরও আরেকটা প্রশ্ন ছিল যে ভোট সুষ্ঠু হবে কিনা। এখানে ৫০% মানুষ আশাবাদী যে ভোট সুষ্ঠু হবে, আর ৩২-৩৩% অর্থাৎ ১/৩ মানুষ তারা নাকি বলেছে যে তাদের সংশয় আছে ভোট সুষ্ঠু হওয়ার ব্যাপারে। আরও একটি প্রশ্ন ছিল যে ভোট দিতে যাবেন কিনা। তো এখানে দেখা যাচ্ছে প্রথম আলোর জরিপ মোতাবেক যে ৯১.৭% মানুষ তারা বলছেন যে ভোট কেন্দ্রে যাবেন বা ভোট দিতে যাবেন। ১.৭% মাত্র তারা বলছেন যে না ভোট দিতে যাবেন না। ৬.৬% মানুষ বলছেন যে তারা আনডিসাইডেড, তারা এখনও সিদ্ধান্ত নেননি। তো এই সমস্ত জরিপে দেখা যাচ্ছে যে সকল প্রশ্নে বিএনপি ভীষণভাবে এগিয়ে এবং জামাতে ইসলামী ভীষণভাবে পিছিয়ে। তো এখন প্রশ্ন হলো যে এই জরিপের ব্যাকগ্রাউন্ডটা কী। তো প্রথম আলো এটা ৯ ডিসেম্বর প্রকাশ করেছে এবং বলা হচ্ছে যে প্রথম আলো বলেছে যে তাদের উদ্যোগে এটা বাস্তবায়ন করেছে কি ম্যাটার্স কনসাল্টিং লিমিটেড, একটা বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান। তো তারা এটা ২১ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত জরিপ করেছে ৫টা শহর এবং উপশহরে বা পেরিফেরিতে, শহরের আশেপাশে একটু যেটা গ্রাম অঞ্চল থাকে সেটা উপশহর। তো এই জায়গায় তারা করেছে। তো কাদের উপরে পরিচালনা করা হয়েছে, তাদের সংখ্যা কত? মাত্র ১৩৪২ জনের উপরে এই জরিপটা পরিচালনা করা হয়েছে, যাদের বয়স ১৮ থেকে ৫৫ বছর পর্যন্ত বয়স এবং পেশা বিভিন্ন ধরনের পেশা। যারা পড়তে পারেন অনলাইন নিউজ মিডিয়াগুলো বা ছাপানো সংবাদপত্র পড়তে পারেন, তাদের উপরে এই জরিপটা কাজ চালানো হয়েছে এবং এটা দাবি করা হচ্ছে যে এর কনফিডেন্স লেভেল বা এই জরিপকে বিশ্বাস করা যায় বা আস্থায় নেওয়া যায় 99%। তো এই জরিপটা প্রকাশের পর প্রথম আলো নিজের ঢোল নিজেই পিটাতে থাকে। বহু ধরনের বিশ্লেষক গবেষক নিয়ে তারা এটা বারবার এটাকে হাইলাইট করছে কিভাবে করা হলো। মনে হচ্ছে যে একটা বিরাট কাজ তারা সম্পন্ন করেছে এবং নিজেদের পত্রিকায় যেহেতু প্রথম আলোর একটা বিপুল সংখ্যক সার্কুলেশন আছে, পুরো মিনিটে মিনিটে তারা দফায় দফায় ব্রেকিং নিউজ আকারে নানান মতামত বিশ্লেষণ অতীত ইতিহাস দিয়ে এই রিপোর্টটাকে কেন্দ্র করে জনমত জরিপকে কেন্দ্র করে দীর্ঘ কাহিনী তারা ছাপিয়ে চলেছে এবং এটা এখনও অব্যাহত আছে। তো এখন এই জরিপের একটা বড় ঘাটতি রয়েছে এবং কেন এই জরিপকে গ্রহণ করা নাও যেতে পারে, এটা অগ্রহণযোগ্য হতে পারে বা এটা একটা ভুয়া জরিপও হতে পারে। তো সেটার অনেকগুলো এর ঘাটতি রয়েছে। তো প্রথমত
যে আমাদের দেশে এই ভোটার সংখ্যা এবারের প্রায় 12.5 কোটি। তো এখানে যদি আমরা স্ট্যান্ডার্ড হিসাবে আদর্শ মান হিসাবে ধরে নিতাম, তাহলে অন্তত 5% মানুষের উপরে এই জরিপের কাজটা করা প্রয়োজন ছিল, এবং 5% হলে সেই সংখ্যাটা 62 লাখ ভোটার হয়। তো এই 62 লাখ, এই 5% তো করা হয়নি। উপরন্তু যদি 1%ও করা হতো, তাহলেও এই লোক সংখ্যা দাঁড়াতো প্রায় 12.5 লাখের উপরে। 1% যদি 1% ভোটারের উপরে যদি জরিপ করা হতো, তাহলে 12.5 লাখ ভোটারের উপরে জরিপ চালানো উচিত ছিল। কিংবা আমরা যদি ধরে নেই যে 0.5% যদি মাত্র করা হতো, তাহলেও 6 লাখ ভোটারের উপরে একটা জরিপ কাজ করা হতো, করার প্রয়োজন ছিল। তো এখন দেখা যাচ্ছে মাত্র 1342 জন করা হয়েছে, সেটাও আবার 5টা শহর এবং উপশহর মিলিয়ে পেরিফেরিতে। সুতরাং এইটাতে একটা স্ট্যান্ডার্ড আর মেনটেন থাকে না। এই 1342 জন মানুষ 12.5 কোটির মধ্যে, এটা একটা ভীষণ তুচ্ছ ব্যাপার। তো আরও একটা বড় ঘাটতি রয়েছে যে আমাদের দেশের, আমরা যদি যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের ভোটারদের অ্যাটিটিউডগুলো, আচরণগুলো এবং ভোট প্রদানের প্যাটার্নগুলো আমরা যদি অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের ভোটাররা, তারা উত্তর, এই ধরনের জনমত জরিপে উত্তরটা লুকিয়ে রাখে বা মুখ খোলে না, বা যিনি প্রশ্ন করে তাকে স্যাটিসফাই করার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য উত্তর দেন বা উত্তর এড়িয়ে যান। এর কারণ হচ্ছে যে আমাদের দেশের যে রাজনৈতিক যেটা বাস্তবতা, রাজনৈতিক যে পরিস্থিতি এবং যে সংস্কৃতি, সেখানে ভোটাররা, তারা মুখ খুলতে, কোন দলকে ভোট দিলাম, খুব একটা বড় ভয় পায় তারা। আবার অনেকটা সৌজন্যমূলকভাবেও তারা এটাকে এড়িয়ে চলে, এবং কোন দলকে ভোট দেয় বা ভোট দিবে সেটা প্রকাশ করতে চায় না। তো আর যুক্তরাষ্ট্রের চিত্রটা ভিন্ন। সেখানে প্রকাশ্যেই ডেমোক্রেটিক দল বা রিপাবলিকান দলের ভোটাররা, তারা প্রকাশ্যেই অফিসিয়ালি তাদের নিবন্ধন থাকে, এবং সেই অনুযায়ী তারা জনমত জরিপে অবলীলায়, যেহেতু সেখানে ফ্রিডম অফ স্পিচ রয়েছে, মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, এবং তারা যথেষ্ট স্বাধীনতা ভোগ করে থাকে, তারা ফ্রিলি বলে থাকেন যে কোন দলকে ভোট দিবেন, বা নিজ দলের প্রার্থীদের মধ্যে কাকে, যেটা প্রাইমারি নির্বাচন হয়, সেখানে তারা একটা অবারিত তাদের মতামতটা প্রকাশ করেন। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এরকম নয়। তো এই নিউ ইয়র্কে এত স্বাধীনতা থাকা সত্ত্বেও, তাদের জরিপগুলো সঠিকতা হওয়া সত্ত্বেও, আমরা দেখতে পেয়েছিলাম 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিউ ইয়র্ক টাইমসের মতো একটা পত্রিকা, তারা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটা ভুয়া জনমত জরিপ প্রকাশ করেছিল। নির্বাচন শেষে দেখা গেল যে হিলারি ক্লিন্টনকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে এই ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে 2016 সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। তো এখন নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা যুক্তরাষ্ট্রের, তারা যখন একটা ভুয়া জনমত জরিপ প্রকাশ করে, এক্ষেত্রে বাংলাদেশের স্ট্যান্ডার্ডের যে পত্রিকা, সে বাংলাদেশের স্ট্যান্ডার্ডটা ভেরি লো, এবং এটা পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড। এই যে 15-16 বছর যে হাসিনা স্বৈরাচার ছিল, সেটাতে এই আমাদের দেশের প্রায় 99% মিডিয়া, তারা স্বৈরাচারের দোসরে পরিণত হয়েছিল। সুতরাং এই দিক থেকে একটা বড় ঘাটতি রয়েছে আমাদের দেশের এই জনমত জরিপগুলোর। আরও একটা বড় ব্যাপার হচ্ছে, আমাদের দেশে প্রেসিডেন্সিয়াল পদ্ধতির নির্বাচন হয় না, হয় হচ্ছে পার্লামেন্ট সিস্টেমের নির্বাচন। এখান থেকে একজন ব্যক্তির জনমত যাচাই বের করে আনা খুব কঠিন হয়। আর পার্লামেন্টে দলের ভাবমূর্তি, দলের মার্কা, এগুলোর উপরে ভোটটা নির্ভর করে। কিন্তু আরও একটা বিষয় এখানে যুক্ত থাকে, সেটি হচ্ছে প্রার্থীর যোগ্যতা, প্রার্থীর ইমেজ। সুতরাং এটাও একটা ফ্যাক্টর। তো এ থেকে বলা যায় না যে চট করে 1342 জন লোকের উপরে সার্ভে করে যে কোন দল কতটা আসন লাভ করবে, বা কোন ব্যক্তি কতটা জনপ্রিয়, বা কে প্রধানমন্ত্রী হবে আর কে হবে না। তো অতএব এই দৈব চয়ন পদ্ধতির যে এসব জরিপ করা হয়, সেগুলো সাধারণত এফএমসিজির যেগুলো প্রোডাক্ট রয়েছে, তো মার্কেট সার্ভে, সেখানে কিছুটা কাজে লাগে। কোন চানাচুর কেমন, কতটুকু ভালো, কোন সরিষার তেল কেমন, কোন স্নো পাউডার কেমন। তো এই এফএমসি স্টাইলের যে সার্ভেগুলো, সেখানে ওই জায়গায় খাটে, ওই সব প্রোডাক্টের ক্ষেত্রে খাটে। আমাদের দেশে ভোট চিত্রের এই বিষয়গুলো ততটা খাটবে না। তো এখন আরেকটা প্রশ্ন এসে দাঁড়াবে যে এই সার্ভেটা বা জরিপ কাজটা এখন কেন করা হলো, বা এখন কেন প্রথম আলো এটা প্রকাশ করলো। তো আমাদের দেশে দেখা যায় যে নির্বাচন আসা মাত্র বিভিন্ন ধরনের জরিপ কোম্পানি, তারা একটা জরিপের ব্যবসা খুলে বসে, এবং নানাভাবে নানা দলকে ইনফ্লুয়েন্স করে, বা স্টেক হোল্ডারদের বা নেপথ্যে যারা থাকে তাদেরকে খুশি করবার চেষ্টা করে। তো এই ধরনের জরিপটা একটা নির্বাচনী ব্যবসার অংশ হয়ে গিয়েছে। আমরা দেখতে পেয়েছিলাম শেখ হাসিনার আমলে যখন নির্বাচন 2018, 2024 বা তারও আগে 2014-তে যে ভুয়া নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছিল, বিভিন্ন ধরনের জরিপে প্রকাশ করা হচ্ছিল যে শেখ হাসিনা বেশ জনপ্রিয়। তো এই জরিপগুলোর একটা উদ্দেশ্য থাকে,
তাছাড়া এই ভোটারদেরকে প্রভাবিত করারও একটা উদ্দেশ্য থাকে। এছাড়া আরও একটা জিনিস থাকে যে এই যে প্রি রিগিং, ভোটের আগেই যে একটা ফলাফল জালিয়াতি বা কারচুপি করা হয়, তো সেটার একটা এটাকে একটা ধারণা দেবার জন্য একটা প্রিটেক্সট বা অজুহাত হিসাবে এ ধরনের জরিপ দাঁড় করানো হয়। তো যখন সত্যি সত্যি ভোটটা জালিয়াতি করা হয়, ফলাফল ইঞ্জিনিয়ারিং করা হয়, তখন অনেককে বলা হয় যে জরিপ তো আগেই ওই কথা বলে দিয়েছিল যে অমুক দল জিতবে। তো এই উদ্দেশ্য থেকেও একটা প্রিটেক্সট তৈরি করবার জন্য এই ধরনের ভুয়া জরিপগুলো তৈরি করা হয়। আরও একটা ব্যাপার হয় যে পছন্দের কোনো ব্যক্তি, দল বা প্রার্থী বা সংগঠনকে চাঙ্গা করার জন্য। তো আমরা দেখলাম যে বর্তমানে বিএনপি 5ই আগস্টের পর থেকে ক্রমান্বয়ে তাদের জনপ্রিয়তা কমতে থাকে এবং এখন একটা বিএনপির জনপ্রিয়তা নিয়ে যথেষ্ট প্রশ্ন দেখা দিয়েছে। 2/3 মেজরিটি তারা পাবে কিনা, এই বিষয়টা কেউ আর চিন্তাই করতে পারে না যে বিএনপি 2/3 মেজরিটি পাবে। তো এই ধরনের জরিপ বিএনপিকে চাঙ্গা করার জন্য করা হতে পারে। তো এর আগে 1 ডিসেম্বর IRI নামে একটা মার্কিন প্রতিষ্ঠান, তারা একটা জরিপ কাজ চালিয়েছিল সেপ্টেম্বর অক্টোবর থেকে। তারাও মাত্র 5,000 জন লোকের উপরে একটা জরিপ করেছিল। তবে সেই জরিপে একটা বড় প্রশ্ন ছিল যে আগামী সপ্তাহে ভোট হলে কাকে ভোট দেবেন। তো সেখানে বিএনপির পক্ষে 30%, জামাতের পক্ষে 26%, এনসিপির পক্ষে 6%, জাতীয় পার্টির পক্ষে 5%, ইসলামী আন্দোলনের পক্ষে 4%, অন্যান্য 8%, কাউকেই দেব না এরকম 11%, আনডিসাইডেড ছিল 7% এবং মতামত প্রকাশ করেননি 3%, এরকম একটা চিত্র এসেছিল। আর ইন্ডিভিজুয়াল দলের ক্ষেত্রে যে প্রশ্নটা কোন দলকে পছন্দ করেন, এই ক্ষেত্রে জামাতের এসেছিল 53% এবং বিএনপির এসেছিল 51%। তো ওই জরিপে জামাত বিএনপির কাছাকাছি ছিল বা আরও কতগুলো প্রশ্নে বিএনপির চেয়ে এগিয়ে ছিল। তো সম্ভবত এখন যেহেতু আইআরের রিপোর্টে একটু কিছুটা জামাতের পক্ষে গিয়েছে, একে কাউন্টার দেওয়ার জন্যই খুব সম্ভবত প্রথম আলোর এই রিপোর্টটা প্রকাশ করা হয়েছে। তো আসলে ওই আইআরের জরিপটাও গ্রহণ করার যোগ্য নয়, কারণ মাত্র 5,000 লোক তাদের উপরে একটা জরিপ করা হয়েছিল। এছাড়া IRI 2018 সালে তাদের এক জরিপে বলেছিল 66% মানুষ শেখ হাসিনার প্রতি আস্থাবান। 2024 সালের অগাস্টে এসে আরও একটা জরিপে বলেছিল IREর যে 70% মানুষ হাসিনার কাজকে খুব ভালো বলছেন। তো এই জরিপগুলো পরবর্তীতে ভুয়া প্রমাণিত হয়ে যায় এবং অতীতেও বাংলাদেশের যে সমস্ত জরিপ এসেছে, বাংলাদেশের পত্রপত্রিকা সেগুলো ছেপেছে বা তারাও এই জরিপের সহযোগী ছিল, সেগুলো ভুয়া প্রমাণিত হয়েছিল। তাহলে এখন প্রশ্ন দাঁড়াবে যে আমরা কি ভাবতে পারি বা কি অনুমান করতে পারি আগামী নির্বাচন সম্পর্কে এবং বিএনপি এবং জামাতের অবস্থান সম্পর্কে। তো এটা খুব সহজেই অনুমান করা যাচ্ছে যে বাংলাদেশে যারা নিরপেক্ষ ব্যক্তি বা যারা দীর্ঘদিন ধরে রাজনীতি সম্পর্কে একটা ধারণা রাখেন, পর্যবেক্ষণ করেন, তো তাদের একটা অভিমত হলো যে 300টা আসনে এবার বিএনপি এবং জামাতে ইসলামের মধ্যে একটা ভীষণ হাড্ডাহাড্ডি লড়াই হবে। ঠিক মানে আগে থেকেই অনুমান করে নিশ্চিতভাবে বলা যাবে না যে কোন দল কতটি আসন লাভ করবে। তো আগে যেখানে ভাবা হচ্ছিল যে বিএনপি 2/3 আসনে নিশ্চিতভাবে বিজয়ী হবে 5 আগস্টের পর থেকে, এই ধারণাটা আস্তে আস্তে সরে গিয়ে এখন এই অবস্থায় দাঁড়িয়েছে। তো এইখানে আমরা একটা জিনিসকে ব্যারোমিটার হিসেবে ধরে নিতে পারি যে সাম্প্রতিককালের 4টি বিশ্ববিদ্যালয়ে লক্ষাধিক ছাত্রছাত্রী তারা একটা মতামত দিয়েছে এবং সেটা বিএনপির বিপক্ষে গিয়েছে। বিএনপি ভীষণভাবে ভরাডুবি হয়েছে এবং মানে বিএনপি অর্থাৎ বিএনপির সমর্থিত বা তাদের অঙ্গ সংগঠন ছাত্রদলের ভরাডুবি হয়েছে। অপরদিকে জামাতে ইসলামীর যে ছাত্র সংগঠন রয়েছে, ছাত্র শিবির, তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল এবং ভোটের ব্যবধানটা বিপুল ছিল। তো এটাই আসলে প্রকৃত মাঠচিত্র, লেটেস্ট যেটা আমরা পেতে পারি একটা ধারণা, এটাই হচ্ছে একটা মাঠের একটা বাস্তব অবস্থা। এইসব কাগজে কলমের যে জরিপগুলো, এগুলোতে আস্থা রাখবার খুব একটা বেশি কোনো কারণ নাই। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।